আজ এই শুভ সন্ধ্যায় সান্টা ফাকিয়া ক্লাবের উদ্যোগে এই এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় তাদের আন্তরিকতায় প্রতি বছরের মতন এবারেও শ্রী শ্রী শ্যামা মায়ের মূর্তি উন্মোচন এবং সেই সঙ্গে সঙ্গে আজকে পুজোর উদ্বোধন হতে চলেছে। সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যে 7টায়। প্রায় 1 ঘন্টা মতন বিলম্ব হয়েছে আমাদের। রাস্তায় জ্যাম, ট্রেন চলাচল বেড়ে গেছে বহরমপুর শহরের উপর দিয়ে, ফলে সেখানেও ট্রাফিক জ্যামের শিকার। তাই মনে করলেও নির্ধারিত সময় এখানে আসতে পারিনি। তা সত্ত্বেও আপনারা এখানে উপস্থিত হয়ে আছেন। আমাদের এই বিলম্বের কারণে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকে অনেক কিছু বলতেন, আজকে তাদেরকে বলার সুযোগকে আজকে তাদের কাছে বঞ্চিত করা হলো। খারাপ লাগছে। আমাদের মাঝে প্রত্যেকবার আসতেন স্বামীজি, সেই স্বামীজিও আজকে সন্ধ্যা থেকে অসুস্থ হয়ে পড়ায় তাকেও আজকে আমরা এখানটায় উপস্থিত করতে পারলাম না। কিন্তু সর্বোপরি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির উপরে আর কারো কোনো উপস্থিতি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সেই সুবাদে যেভাবে আজ এখানে সর্বস্তরের মানুষ পুজো আরম্ভের দিনে উপস্থিত হয়েছেন, তাতে আমরা আহ্লাদিত, আমরা উৎসাহিত, আমরা অত্যন্ত গর্বিত। একটু আগে আমাদের যে ক্লাব, এই সান্টা ফাকিয়া ক্লাবের এবারের পুজোর যিনি জেনারেল সেক্রেটারি, আমাদের সকলের ভাই, সকলের অত্যন্ত প্রিয় টুবাই, সে আপনাদেরকে বলেছে যে সিপাহী বিদ্রোহের এই প্যান্ডেল আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, এর থিম হচ্ছে সিপাহী বিদ্রোহ। মুর্শিদাবাদ এমনি ইতিহাস প্রসিদ্ধ এক জেলা। বলা হয় মুর্শিদাবাদ ইজ এ ট্রেজার ট্রোভ অফ হিস্ট্রি। ইতিহাসের আকর্ষণী মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদেরই যে এলাকায় পুজো হচ্ছে গোড়া বাজার, বহরমপুর শহরের একটা অংশ। বলা হয় যে নবাব সিরাজদৌল্লার কাছ থেকে যখন ব্রিটিশরা ক্ষমতা কেড়ে নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে 1757 সালে, তখন বাংলা বিহার উড়িষ্যার নবাবের পতন হলো এবং ব্রিটিশের হাতে চলে গেল সারা বাংলা বিহার উড়িষ্যা। ধীরে ধীরে, একদিনে নয়, কিছু বছরের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে নবাব সিরাজদৌল্লাকে তাড়ানোর পর, তাকে হত্যা করার পর, আর যাতে মুর্শিদাবাদ থেকে, অর্থাৎ সেদিনের রাজধানী মুর্শিদাবাদ, আজকে যে লালবাগ, সেখান থেকে যেন ব্রিটিশ বিরোধী কোনো ষড়যন্ত্র বা কোনো প্রচেষ্টা না হয়, তা দেখভাল করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনে হয়েছিল একটা সেনা ছাউনি করা দরকার। সেই সেনা ছাউনির জন্য তারা যে এলাকাটাকে পছন্দ করেছিল সেটা হলো আজকের ব্যারাক স্কোয়ার। সেই ব্যারাক স্কোয়ারের সঙ্গে সন্নিহিত আমাদের এই গোড়া বাজার। বলা হয় গোড়া বাজার মানে এখানে সাহেবরা থাকতো, তাদের গায়ের রং গোড়া, তার থেকে নাকি গোড়া বাজার হয়েছে। এখানকার এলাকায় সেই দিনের অনেক প্রতিফলন আমরা আজও দেখতে পাই। কোথাও ধোপা পট্টি, কোথাও চাল পট্টি, নানা রকমের পট্টি। মানে এগুলো সেই সময়কার ভিন্ন ভিন্ন সেনাবাহিনীর ছাউনিকে নানা রকমের সাপ্লাই করার জন্য, নানা রকমের তাদের প্রতিদিনের প্রয়োজনকে সরবরাহ করার জন্য বিভিন্ন এলাকা বিভিন্নভাবে সেদিন পরিচিত হয়েছিল। সেদিন হয়তো অনেক বড় এলাকা ছিল, আজকের ওয়াইএমএ মাঠ, সেদিন হয়তো সেনাবাহিনীর থাকার ছাউনি ছিল। কিন্তু মূল যেটা ব্যারাক স্কোয়ার, সেই ব্যারাক স্কোয়ার আজও আমাদের কাছে অক্ষত আছে। সেই ব্যারাক স্কোয়ার একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। 1757 সালে তো ব্রিটিশরা দখল করলো ক্লাইভের নেতৃত্বে। তারপর এই ভারতবর্ষে ব্রিটিশের শাসনকে সব মানুষ মনে প্রাণে মেনে নিয়েছে তা তো নয়। তাই বিদ্রোহ বিক্ষোভ ছিল। ব্রিটিশ অনেক শক্তিশালী, তাই সেই বিদ্রোহ বিক্ষোভকে তারা দমন করতে পারত, কারণ তাদের হাতে সেনা ছিল,
অস্ত্র ছিল, অর্থ ছিল, সব ছিল। কিন্তু সেদিনও মুর্শিদাবাদের একটা অংশে সিপাহীরা বলেছিল, না, আমরা ব্রিটিশের সব নৈরাজ্য, সব অপশাসন, সব স্বৈরাচারী মানসিকতাকে মানব না। এই ব্যারাক স্কোয়ারে সেনাদের প্যারেড হতো। সেই সেনাদের প্যারেডের আগে একটা খবর উঠে গেল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সেনাবাহিনীর জন্য যে নতুন অস্ত্র এনফিল্ড রাইফেল এনেছে, সেই এনফিল্ড রাইফেলে যে গুলি, সেই রাইফেলে লাগানোর আগে সেই গুলি রাখার যে জায়গাটা, যেখান থেকে গুলিটাকে বার করতে হতো দাঁতে ছিঁড়ে, সেইখানে চর্বি লাগানো আছে, যে চর্বি গরুর এবং শুয়োরের চর্বি। এই ঘটনা ঘটে যেতেই সিপাহীদের মধ্যে এক বিদ্রোহ শুরু হলো। তাদের বক্তব্য একটাই, যে আমরা ব্রিটিশের তাবেদারি করতেছি, ব্রিটিশের সেনাবাহিনীতে নিশ্চয়ই আমরা একজন সেনাবাহিনী হয়েছে, একজন জওয়ান হয়েছে, তাই বলে আমাদের ধর্ম আস্থাকে আমরা বিসর্জন দিতে পারবো না। গরুর চর্বি হিন্দুদের কাছে সেটা হারাম, অর্থাৎ সেটা হলো পাপ। শুয়োরের চর্বি একইভাবে মুসলমানদের কাছে হারাম। অর্থাৎ শুয়োর এবং গরুর চর্বি যদি সেই রাইফেলের গুলিতে লাগানো হয় এবং সেই গুলি বার করতে যদি দাঁত দিয়ে সেই টোটা ছিঁড়তে গিয়ে গরু অথবা শুয়োরের চর্বিতে মুখ লাগাতে হয়, তার থেকে বিদ্রোহ করা ভালো। তাই মুসলমান হিন্দু উভয়ে বিদ্রোহ ঘোষণা করল। কিভাবে বিদ্রোহ ঘোষণা করলো? তারা বলল, আমরা প্যারেড করব না, আমরা রাইফেল প্র্যাকটিস করব না। ব্রিটিশের সেনাবাহিনী তাদের যারা মাথা, একজন মনে হয় মিশেল বলেছিল একজন, সে তখন দেখলো এ তো বিদ্রোহ হচ্ছে। সেই বিদ্রোহকে দমন করবার জন্য সঙ্গে সঙ্গে তাদেরকে সমস্ত রাইফেল কেড়ে নিয়ে কামান তাদের মুখের দিকে ঘুরিয়ে বলা হলো, এই সেনাবাহিনীকে আমরা ডিসব্যান্ড করে দিলাম, ভেঙে দিলাম। 17তম ইনফ্যান্ট্রি ছিল সেদিন, 70 ইনফ্যান্ট্রি সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটাকে ডিসব্যান্ড করে দেওয়া হলো, অর্থাৎ ভেঙে দেওয়া হলো। কেন? সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করল। কিন্তু ইতিহাস বলছে সেদিনের সিপাহী বিদ্রোহটা এটা ছিল একটা স্পার্ক। মাসটা ছিল ফেব্রুয়ারি মাস। সেদিন একটা ছোট্ট মতন স্ফুলিঙ্গ এখানটায় জ্বলেছিল এই ব্যারাক স্কোয়ারে। সেই স্ফুলিঙ্গ আস্তে 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 ব্যারাকপুর হয়ে মিরাটে সিপাহী বিদ্রোহের দাবানলে রূপান্তরিত হল। অর্থাৎ সিপাহী বিদ্রোহ, যেটাকে ইতিহাসে বলা হয় ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, 1857 সালে সেই প্রথম স্বাধীনতার যুদ্ধের যে স্ফুলিঙ্গ, সেই স্ফুলিঙ্গ কিন্তু প্রথম প্রজ্বলিত হয়েছিল এই ব্যারাক স্কোয়ারে। যে ব্যারাক স্কোয়ার আমাদের গোড়াবাজারের একদম সন্নিকটে, বহরমপুর শহরের একদম মাঝখানে। খেয়াল করে দেখুন, সেই সিপাহী বিদ্রোহ আজও আমাদের কাছে অমর। কারণ সেদিন ছিল ব্রিটিশের বিরুদ্ধে প্রথম ভারতীয়দের স্বাধীনতা অর্জনের এক মহৎ প্রচেষ্টা। সেদিন বহরমপুর থেকে শুরু হয়ে ব্যারাকপুর, সেই ব্যারাকপুরে আমরা দেখা পেলাম মঙ্গল পাণ্ডে। ওই দেখুন মঙ্গল পাণ্ডে স্টেজের মাথায় দাঁড়িয়ে আছে, হুঙ্কার ছেড়ে বলছে, ব্রিটিশ তোমাকে মানি না। যেদিন মঙ্গল পাণ্ডের কোর্ট মার্শাল করছে ব্রিটিশ তার বিদ্রোহের জন্য, তাকে সাজা দেওয়ার জন্য, তার ফাঁসি হওয়ার জন্য, মঙ্গল পাণ্ডেকে জিজ্ঞেস করা হলো, তোমার কোনো শেষ ইচ্ছা আছে? মঙ্গল পাণ্ডে বলছে যে আমি যা করেছি সজ্ঞানে করেছি, বুঝে শুনে করেছি, ব্রিটিশকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে করেছি, তাই আমি জানি আমার মৃত্যু হতে পারে, সেই মৃত্যুকে আমি মেনে নিচ্ছি। ওই দেখুন সে দাঁড়িয়ে আছে আমাদের প্যান্ডেলের মাথায়, মঙ্গল পাণ্ডে। সেই বহরমপুর থেকে ব্যারাকপুর, সেই ব্যারাকপুরের সিপাহী বিদ্রোহ আগুন ধীরে ধীরে দাবানলে পরিণত হতে হতে চলে গেল মিরাট, চলে গেল কানপুর, চলে গেল ঝাঁসি। ভারতবর্ষের মানুষ দেখলো, পৃথিবীর মানুষ দেখলো পরাধীন ভারতের এক নতুন উত্থান। বিদ্রোহের মাধ্যমে তারা ব্রিটিশ শাসনকে উৎখাত করতে চায়। পারেনি আমরা সেদিন ব্রিটিশ শাসনকে উৎখাত করতে, কিন্তু সেদিন ভারতবর্ষের মানুষ প্রমাণ করে দিল যে ব্রিটিশ যে ধর্মের নামে, জাতের নামে আমাদেরকে বিভাজিত করে রেখেছে, ধর্ম জাত সব ভুলে আমরা ভারতীয় হয়ে ব্রিটিশকে উৎখাত করতে বদ্ধপরিকর।
তাই আমরা কি দেখলাম, যেমন মঙ্গল পাণ্ডে, তেমন দিকে দিকে হাজারে হাজারে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করলো ব্রিটিশের বিরুদ্ধে। ফেব্রুয়ারিতে শুরু হলো বহরমপুরে, জুলাই চলে গেল মিরাটে, তারপর চলে গেল দিল্লিতে। ইতিহাস তার সাক্ষী দেয়। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাঁতিয়া টোপি, মনে করে দেখুন তাদের নামগুলো, মনে করে দেখুন হযরত মহল, মনে করে দেখুন ফতেহ খান, মনে করে দেখুন আহমদুল্লাহ শাহ, কত নাম পাবেন। সেদিন ব্রিটিশের বিরুদ্ধে লড়তে লড়তে যখন দিল্লি পৌঁছে গেল সিপাহীরা, তাদের বিরুদ্ধে গোটা ব্রিটিশ বাহিনী যখন দিল্লিকে রক্ষা করার জন্য পাল্টা আক্রমণে নামলো, তখন ভারতীয় সিপাহীরা দিশাহীন হয়ে গেল। সেই অবস্থায় ইতিহাস বলছে, সেই সিপাহী বিদ্রোহে সাধারণ মানুষের অংশগ্রহণ হয়েছিল দেখবার মতো। সেই সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্যে একটা বিশাল অংশ ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষ। দিল্লির রাজপথে ২৭,০০০ মৌলবী সেদিনকে হত্যা হয়েছিল ব্রিটিশের হাতে, লক্ষ্য ভারতবর্ষের স্বাধীনতা অর্জন। তাই যে কথাটা বলতে চাইছি তাহলে এই যে এই স্বাধীনতা ভারতবর্ষের সকলের অবদানের ফল, তারই একটা ছোট্ট প্রতিরূপ এখানটায় আনা হয়েছে। এই দেখুন সেই সিপাহী বিদ্রোহের প্রকৃত রূপ। এটাই করেছে এই সান্তা প্রক্রিয়া ক্লাবের পক্ষ থেকে আপনাদের কাছে, এটাই আমাদের এবারের উপস্থাপন।